বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গত লেকচারে আমরা তরঙ্গের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে তরঙ্গের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে তরঙ্গের উপরিপাতন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তরঙ্গের উপরিপাতনে কি হচ্ছে, যে দুটি তরঙ্গ একটি আরেকটির উপর মিলিত হলে কি ঘটনা ঘটবে, এসব কিছু নিয়ে আমাদের তরঙ্গের উপরিপাতনে বিশ্লেষণ বা আলোচনা করা হবে। তো তরঙ্গের উপরিপাতনটা খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের আরো অনেক কিছু টার্ম শিখতে হবে। ধীরে ধীরে আমরা এগুলো শিখবো, তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে। শিক্ষার্থীরা, উপরিপাতন বলতে আসলে দুটি তরঙ্গের এক বা একাধিক জায়গায় মিলিত হওয়া বা উপরিপাতিত হওয়াটাকেই বোঝায়। কেমন? মিলিত হওয়া বা উপরিপাতিত হওয়াটাই হচ্ছে উপরিপাতন। এখন কথা হলো যে এই দুইটা তরঙ্গ বিপরীত পাশ থেকেও আসতে পারে, আবার দুইটা তরঙ্গ একই দিকেও গিয়েও উপরিপাতিত হতে পারে, অনেকভাবেই হতে পারে। তো বিপরীত দিক থেকে এসে উপরিপাতিত হলে তো, দুটি কণা যদি একই দশায় বা বিপরীত দশায় কিংবা সমদশায় মিলিত হয়, তাহলে উপরিপাতনের ক্ষেত্রে কি ঘটবে না ঘটবে এগুলো আমরা আলোচনা করলেই একদম স্পষ্ট বোঝা হয়ে যাবে, এবং আমি শেষের দিকে দেখাবো যে কিভাবে ওই উপরিপাতনটা ঘটে, বাস্তবে দেখাবো। আর এই উপরিপাতন বোঝার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম বুঝতে হবে, আর তার নাম হলো যে এইটা দশা। দশা আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো আমরা এখন আলোচনা করব দশা নিয়ে। দশা হচ্ছে একটা কম্পমান কণার সার্বিক অবস্থা। অর্থাৎ সার্বিক অবস্থা জিনিসটা কি? সেটা হচ্ছে যে একটা তরঙ্গের ক্ষেত্রে ওখানে অবস্থিত কোনো একটা কণার সরণ কতটুকু, তার দিক কোন দিকে, কম্পিত অবস্থায় তার দিকটা এখন কোন দিকে। আর যেহেতু দিক রয়েছে, গতির বেগ রয়েছে কম্পমান কণা, তাহলে তার ত্বরণও থাকবে। এই সার্বিক অবস্থাটাই হচ্ছে তার দশা। তাহলে একটু খেয়াল করো, দেখো যে এখানে অনেকগুলো কণা দেওয়া রয়েছে, তাই না? তো এখানে অনেকগুলো কণা যেহেতু আমি দেখতে পাচ্ছি, আমি ধরে নেই যে এখানে একটা কণা, এই কণাগুলো কম্পিত হয়ে তো একটা তরঙ্গ তৈরি করবে, তাই না? তো ধরে নিচ্ছি যে আমরা একটা তরঙ্গ ঠিক এরকম তৈরি হলো, এভাবে তরঙ্গ তৈরি হচ্ছে। তো এই কণাটা এই জায়গায়, আর এই কণাটা হচ্ছে নিশ্চয়ই এখন এখানে থাকবে, যেহেতু তরঙ্গ তৈরি করে ফেলতেছে কম্পিত হয়ে। এটা এখন এই জায়গাতে, এটা এখানে, আর এটা এই জায়গায়, এটা ঠিক আছে, এটা হচ্ছে এইখানে। এইভাবে একটা আহ কম্পনরত অবস্থায় বা আন্দোলনরত অবস্থায় কণাগুলোর দ্বারা একটা তরঙ্গ তৈরি হয়েছে। তো দেখো দশাটা কি বোঝাচ্ছে। দশাটা হচ্ছে এই যে এই কণাটা খেয়াল করো, এই কণাটা কিন্তু আগে এই জায়গায় ছিল, তাই না? ঠিক এখানে ছিল। এখন কম্পন তৈরি করে কণাটা এখন এই জায়গায় রয়েছে, তাই না? তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে কণাটার সরণ, এই জায়গা থেকে এই জায়গায় এতটুকু হলো হচ্ছে কণাটার সরণ। আচ্ছা, তো কণাটা তো কম্পনরত অবস্থায় রয়েছে, তাই না? কম্পনরত অবস্থায় রয়েছে, এভাবে কম্পনরত অবস্থায় রয়েছে। তো আমি টার্গেট নিচ্ছি এখানে কি হলো। তো এখানে যখন ছিল কণাটা, দেখো যে এর টার্গেট হচ্ছে কণাটা যখন এই জায়গায় ছিল তখন কণাটা ঠিক উপরের দিকে উঠতেছিল। তার মানে তার দিকটা হচ্ছে, এখানে যদি আমি চিন্তা করি, তার দিকটা হচ্ছে উপরের দিকে, তাই না? দিকটা হচ্ছে কোন দিকে এখন? ঠিক উপরের দিকে। এভাবে। তো এভাবে যখন একটা গতি পাওয়া যায়, বা বেগ পাওয়া যায়, তখন একটা কণার ক্ষেত্রে আমরা ত্বরণও পেতে পারি, তাই না? তো এই যে সার্বিক অবস্থা, কণাটার অবস্থান, গতির দিক বা সরণ কতটুকু হলো, এই সবকিছু মিলেই আমরা বুঝে থাকি যে একটা কণার ক্ষেত্রে সেটাকে বলা হয় দশা। শিক্ষার্থীরা, এবার শিখতে যাচ্ছি আমরা যে সমদশা বা একই দশা সম্পন্ন দুটা তরঙ্গ, অর্থাৎ দুইটা তরঙ্গের ক্ষেত্রে সমদশা বা একই দশা বলতে কি বোঝায়। আচ্ছা, তো এই যে একটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ দেখতে পাচ্ছি। তো এই তরঙ্গের ক্ষেত্রে এই কণাটা নিশ্চয়ই এখন এই জায়গায় রয়েছে, এটা এই জায়গায় রয়েছে, তারপর হচ্ছে এটা এখন এই জায়গায় কম্পন দিতে দিতে এখানে রয়েছে, এটা এখানে, এবং এটা এই জায়গায়, এবং এটা হচ্ছে এই জায়গায়, মানে কম্পিত হচ্ছে আর কি। ওকে, ফাইন। দুটা কিন্তু, এই যে একটা, এই যে একটা, দুটা তরঙ্গ। তো দেখো যে আমি কি বোঝানোর চেষ্টা করছি, যে দেখো এই যে একটা কণা,
তার পাশের কণাটা এখানে ছিল, এখন এই জায়গায়। এই তরঙ্গের ক্ষেত্রে এই যে একটা কণা, তার পাশের কণাটা কম্পন দিতে দিতে এখন এই জায়গায় রয়েছে। হ্যাঁ, তো দুটা তরঙ্গের ক্ষেত্রে এই দুইটার কণার ভূমিকা কি, এখন এই জায়গায় রয়েছে, তাই না? দেখো দুইটা কণার অবস্থান কিন্তু সেম। এই কণার পাশে ছিল এটা, আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, আবার এই কণার পাশের ছিল এটা, তাই না? ওকে, তো এখন দুইটা কণায় কম্পন দিয়ে এই জায়গায়, এটা কম্পন দিয়ে এই জায়গায়, দুইটা সম অবস্থানে রয়েছে, দুটা সরণ একই রয়েছে, এবং দেখো দুইটা ডিরেকশন দুটাই উপরের দিকে যেতে যাচ্ছে, তাই না? দুটাই উপরের দিকে যেতে যাচ্ছে, একই দশা সম্পন্ন বলা হয় এটাকে। কেমন? একইভাবে এখানে যে কণাটা রয়েছিল সেটা এই জায়গায়, এবং এই তরঙ্গের ক্ষেত্রে এখানে যে কণাটা রয়েছিল সেটা নিশ্চয়ই এখন এই জায়গায়। খেয়াল করে দেখবে যে আহ, এই কণাটা এবং এই কণাটা এখন কম্পন দিতে দিতে কোন দিকে, নিচের দিকে আসতে যাবে, একই অবস্থানে বা সরণে থেকে এখন দুইটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তার মানে এই দুইটার কণা হচ্ছে একই দশায় রয়েছে। পূর্বের এই কণাটা এবং এই কণাটা যেহেতু উপরের দিকে যেতে যাচ্ছিল, তাহলে একই দশায় রয়েছে। তো একই দশা সম্পন্ন দুটো তরঙ্গের ক্ষেত্রে মিল হচ্ছে যে প্রাথমিক যে দুইটা কণা থাকবে, এই দুইটা কণা যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে একই সাথে, তাহলে আমরা দুটা তরঙ্গকে একই দশা সম্পন্ন বলতে পারি। খেয়াল করে দেখো, এই যে ডিরেকশন হচ্ছে, এই যে আমরা তরঙ্গটা উপরের দিকে আমরা ড্র করলাম, এভাবে এভাবে সেম। তাহলে আমরা এটাকে বলবো একই দশা সম্পন্ন দুটা তরঙ্গ, যেখানে প্রত্যেকটা কণা, এই কণাটার ভূমিকা যা থাকবে এই কণাটার ভূমিকা তাই হবে, এই কণাটার ভূমিকা যা থাকবে এখানে এই কণাটার ভূমিকা তাই থাকবে। অর্থাৎ যে দুইটাই উপরের দিকে, এখানেও দুইটা উপরের দিকে, এবং এই দুইটা সরণও কিন্তু সেম একই হবে। এখান থেকে এতটুকু যে ডিস্টেন্স, এটারও এখান থেকে এতটুকু হচ্ছে সেম ডিস্টেন্সেই রয়েছে, বিধায় এটাকে আমরা, যেহেতু তার সরণ এক, তার গতির দিকটাও এক, তাহলে আমরা বলবো এই দুটা তরঙ্গ হচ্ছে একই দশা সম্পন্ন দুটি তরঙ্গ। এবার আমরা শিখতে যাচ্ছি হচ্ছে বিপরীত দশা সম্পন্ন দুটি তরঙ্গ। বিপরীত দশা সম্পন্ন কি হবে, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এই যে একটা তরঙ্গ, এই যে একটা তরঙ্গ, দুটা তরঙ্গ। এই প্রথম তরঙ্গের ক্ষেত্রে কণাটা উপরের দিকে যদি যাওয়ার চেষ্টা করে, তাহলে এই তরঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কণাটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? এই কণাটা উপরের দিকে, এই কণাটা নিচের দিকে, তাহলে বিপরীত অবস্থা দাঁড়ালো। তাহলে কি দাঁড়ালো, এই কণাটা যদি এখন এই জায়গায় থাকে পার্শ্ববর্তী কণাটা, আর এই কণার পার্শ্ববর্তী কণাটা এখন যদি এই জায়গায় থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে এর পার্শ্ববর্তী কণাটা এই জায়গায় থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কোন দিকে? উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আর এর পার্শ্ববর্তী কণাটা ঠিক এই অবস্থানে থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি, বিপরীত অবস্থা, বিপরীত বোঝাচ্ছে না যে এটা উপরের দিকে, এটা নিচের দিকে, দুইটা বিপরীত দিকে। তো এই যে বিপরীত দিকে যখন গতিটা থাকে কণাগুলোর ক্ষেত্রে, ঠিক এটার পার্শ্ববর্তী কণাটা যখন উপরের দিকে, এটার পার্শ্ববর্তী কণাটা নিচের দিকে, ঠিক আছে না? তারপরে হচ্ছে যে এই কণাটা যদি এই জায়গায় থাকে, আবার এই কণাটা যদি এই জায়গায় থাকে, দেখো এইটা নিচের দিকে নামার চেষ্টা করবে, কিন্তু এটা আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এই যে সব জায়গায় একই অবস্থানে থেকে এই তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো, এই কণাটা যে ধর্ম প্রকাশ করবে বা যে গতির দিক প্রকাশ করবে, এই কণাটা ঠিক তার বিপরীত দিকে, এই কণাটা ঠিক যেদিকে যেতে যাবে এই কণাটা ঠিক তার বিপরীত দিকে যেতে যাবে। তার মানে এইরকম দুইটা তরঙ্গের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে বিপরীত দশা দশা সম্পন্ন দুটি তরঙ্গ। সমদশা সম্পন্ন দুটি তরঙ্গই, এই যে এই তরঙ্গটা আর এই তরঙ্গটা হচ্ছে সমদশা বা একই দশা। তাহলে একই দশা সম্পন্ন দুটো তরঙ্গকে আমরা ধনাত্মক চিহ্ন দিতে পারি। আবার যদি বিপরীত দশায় হয়ে থাকে, যেমন এই তরঙ্গটা এবং এই তরঙ্গটা একটা আরেকটার বিপরীত অবস্থায় রয়েছে বা বিপরীত দশায় রয়েছে, তার মানে হলো আমি এই তরঙ্গটাকে এখন পজিটিভ চিহ্ন দিব, তাহলে যেহেতু এটার বিপরীত এটা, সো এটাকে আমরা নেগেটিভ চিহ্ন অবশ্যই দিব। এত কিছু আলোচনা করা হলো আসলে উপরিপাতনের জন্যই। তো উপরিপাতনের প্রয়োগে এবার চলে আসি, এই উপরিপাতনটা আমরা কোথায় প্রয়োগ করতে পারি। আচ্ছা, উপরিপাতনের ক্ষেত্রে আমি এবার একটা পুকুর বিবেচনা করব বা পানি বিবেচনা করব, যেখানে সেটা সমুদ্র হতে পারে কিংবা পুকুর হতে পারে, যেখানে দুইটা তরঙ্গ একই দশায় মিলিত হবে। অর্থাৎ একই দশায় যদি উপরিপাতিত হয়,
দুটা তরঙ্গ পানির তরঙ্গের ক্ষেত্রে, তাহলে কি ঘটতে যাচ্ছে সেটাই এখন আমরা শিখতে যাচ্ছি। তো আমি ধরে নিলাম যে এখানে পানি রয়েছে, অনেক পানি রয়েছে। এই পানির মধ্যে আমি এই পাশে আঘাত করব, এই পাশে আঘাত করব, একই সাথে আমি আঘাত করার চেষ্টা করব। ঠিক আছে? যদি একই সাথে বা একটু কম বেশি করে আঘাত করলেও সমস্যা নেই। এটা আগে আঘাত করলাম, এটা 2 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে, তাতেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট বোঝাতে যাচ্ছি দুপাশ দিয়ে আমি পানির দুপাশে আঘাত করব। দুপাশে আঘাত করলে কি হবে, দুপাশ থেকে তরঙ্গ আসা শুরু করবে। তো এই যে তরঙ্গ আসা শুরু করলো, তরঙ্গ আসার পরে যখন এরা মিলিত হবে, এখন কিভাবে মিলিত হচ্ছে, যদি দেখা যায় যে যখনই দুটো তরঙ্গ এসে মিলিত হচ্ছে, একই দশায় যদি মিলিত হয়, অর্থাৎ মিলিত স্থানের কণাগুলো যদি একই দশায় থাকে, তাহলে কি হবে, বিস্তারটা অনেক বেড়ে যাবে, মিলিত কণাগুলোর সরণ অনেক বেড়ে যাবে। এই কারণে ওই জায়গাতে ঢেউটা অনেক বড় হয়ে যাবে। এই যে তরঙ্গগুলো, এই তরঙ্গ এপাশ থেকে যেটা আসতেছে, এটার যতটুকু বড় না ঢেউ থাকে, এটারও যতটুকু না বড় ঢেউ থাকে, কিন্তু যেখানে মিলিত হবে সেখানে একটা বড় ঢেউ তৈরি হয়ে যায়, অনেকটা এইরকম, অনেকটা এরকম বড় একটা ঢেউ তৈরি হয়। এটা নিশ্চয়ই তোমরা অনেক জায়গায় খেয়াল করবে যে দুটো তরঙ্গ একসাথে আসলে সেখানে একটা বড় ঢেউ তৈরি হয়ে যায়। সেটা কিভাবে ঘটে, অনেকটা এভাবেই। যেমন ঢেউটা কিভাবে বড় হলো সেটাও একটু বলি। যে ধরো যে এই যে তরঙ্গটা, এই তরঙ্গটার এখানে যে মিলিত স্থানের যে কণাটা, সেটা এসে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এই তরঙ্গের ক্ষেত্রেও যে কণাটা এখানে থাকবে, মিলিত কণাটা যেটা মিলবে, সেটা যদি উপরের দিকের ডিরেকশন থাকে, এটারও যদি উপরের দিকের ডিরেকশন থাকে, তাহলে এই মিলিত ডিরেকশন মিলে আগে যেমন ছোট্ট তরঙ্গ ছিল, বিস্তারটা ছোট ছিল, বিস্তার ছোট ছিল, এবার হবে কি, যদি মিলিত হয়ে যায় তাহলে এই দুইটার শক্তি অনেক বেশি বেড়ে যায় এবং মিলিত হয়ে অনেক বড় বিস্তার বা সরণ দুইটার অনেক বেশি হয়, বিধায় তোমার বিস্তারটাও অনেক বেশি হয়ে যায়, ঢেউটাও অনেক বড় হয়। আচ্ছা, তো কতটুকু বড় ঢেউ হবে সেটাও কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি। কেমন? যেমন ধরো যে যে এই তরঙ্গটা, এই তরঙ্গের যেই কণাটা মিলিত হতে যাচ্ছে বা যেই কণাগুলো মিলিত হবে, ধরে নিলাম যে এই কণাটার সরণ হচ্ছে এতটুকু। কেমন? সেটাকে আমি ধরতে পারি y1। y1 ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি যে 5 সেন্টিমিটার। কেমন? আচ্ছা, আবার এই তরঙ্গের ক্ষেত্রে যেই কণাটা মিলিত হতে যাচ্ছে, যে কণাটা এটার সাথে মিলিত হতে যাচ্ছে, এই কণাটার সরণ, যে যতটুকু সরণ ছিল, আমি ধরে নিচ্ছি যে কণাটার সরণ ঠিক y2 ধরলাম। হ্যাঁ, y2 ইকুয়াল টু, এটা একটু 4 সেন্টিমিটার ধরে নেই, একটু কম বেশি হতে পারে, সমস্যা নেই, 4 সেন্টিমিটার। তাহলে এই দুইটা মিলিত হয়ে, যে ঢেউটা তৈরি করবে, সেই ঢেউটার সরণ বা বিস্তার কতটুকু হবে। দেখো, ওয়ান কাইন্ড অফ এটাও কিন্তু বিস্তার, এটাও কিন্তু বিস্তার। এখন মিলিত হয়ে যে বড় ঢেউটা তৈরি হলো, সেটার বিস্তার এখান থেকে এই পর্যন্ত, তাই না? ঠিক আমি যদি এভাবে উল্লেখ করি, বিস্তারটা হচ্ছে এখান থেকে ঠিক এই ম্যাক্সিমাম এই পর্যন্ত, তাহলে আমাকে এতটুকু নির্ণয় করতে হবে। সো এটা কতটুকু, এটা কিন্তু অলরেডি আমরা জেনে গিয়েছি একটা সিস্টেম করে। ধরলাম এটা হচ্ছে ওয়াই, এখান থেকে এতটুকু হচ্ছে ওয়াই। সো এই ওয়াই ইকুয়ালস এই দুইটা যোগ করে দিতে হবে, y1 যোগ y2। তার মানে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে y1 যদি 5 সেন্টিমিটার হয়ে থাকে এবং y2 যদি 4 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে আমাদের আমাদের এই যে বড় ঢেউটা তৈরি হলো সেটার বিস্তার হবে 9 সেন্টিমিটার। এবং এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেখানে একটা ভেক্টর সাইন দিতে হবে। কেমন? ভেক্টর সাইন দেওয়ার কথা হচ্ছে, কারণটা হলো যে কণাগুলো কোন দিকে কম্পিত হচ্ছে, উপরের দিকে। এখানে বোঝা যাচ্ছে দিক আসলে এখানে একটা ভেক্টর চিহ্ন দিতে হয়, এটা দ্বারা বোঝা যাচ্ছে দিক কোন দিকে। আচ্ছা, ওয়াই এর একটা নাম আছে, সেটা কলেজের স্টুডেন্টরা খুব ভালোভাবে এই নামটা জানবে। স্কুলের স্টুডেন্টরা তোমরা নতুন ভাবে পরিচয় হও। এই ওয়াইটাকে বলা হচ্ছে লব্ধি সরণ। লব্ধি সরণ। লব্ধি জিনিসটা কি? লব্ধি জিনিসটা বোঝাচ্ছে যে দুইটা কণার সরণের যোগফলটা হচ্ছে লব্ধি। লব্ধি মানে সবসময় যোগফল, কিন্তু যোগফল মানেই যে দুইটা যোগ হয়ে যায় সবসময়, তা কিন্তু না। আর একটু একটু যদি এখানে একটু তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করি। ধরো যে আহ এদিক থেকে আমি 10 নিউটন বল এদিকে ক্রিয়া করলাম এই বস্তুটার উপর। কেমন? আবার আবার এই দিক থেকে আমি 7 নিউটন বল
7 নিউটন বল এদিক থেকে ক্রিয়া করলাম এই বস্তুর উপর, তাহলে এখানে লব্ধিটা কি হবে? লব্ধি বলটা কত হবে? দেখো আমি কিন্তু সবসময় বলছি যোগ করতে হবে, কিন্তু কিভাবে দেখো, এটা হচ্ছে 10 নিউটন এইদিকে যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা, 10 নিউটন এইদিকে যাচ্ছে, কিন্তু 7 নিউটন বল কোন দিকে যাচ্ছে? এইদিকে যাচ্ছে। তার মানে 7 নিউটন বলটা এটার বিপরীত দিক থেকে আম, আঘাত করছে, বিধায় যেহেতু বিপরীত দিক থেকে, এর জন্য এটাকে -7 লিখবো। সো ফাইনালি কি দাঁড়ালো? এ হচ্ছে 10, তারপরে মাইনাস প্লাসে মাইনাস, এ হলো 7, তার মানে হচ্ছে 3 নিউটন বল। তাহলে এই 3 নিউটন বল হচ্ছে লব্ধি বল এই কেসে। আবার এখানে এই ওয়াইটা হচ্ছে লব্ধি সরণ, এই সরণ আর এই সরণ মিলে লব্ধি সরণ। কেন দুই এক্ষেত্রে প্লাস হলো? প্লাস হলো কারণ দুইটার দিক ছিল একই, বাট এটার ক্ষেত্রে দুইটার দিক ছিল বিপরীত দিকে। আশা করি লব্ধি জিনিসটা কি সেটা বুঝে গেছো। তোমরা আবার খেয়াল করতে পারো পানির মধ্যে এমন ঘটনা ঘটতে পারে যে তুমি মাঝে মাঝে দেখবা যে যখন ঢেউ তৈরি হয় হঠাৎ করে দেখবে একটু খাঁজ বা একটু গর্ত তৈরি হয়ে যাচ্ছে, হালকা পানির মধ্যে একটু গর্ত তৈরি হয়, কেমন ছোট্ট করে গর্ত তৈরি হচ্ছে বা খাঁজ তৈরি হচ্ছে। এটা কেন হয়? ঠিক আমরা একটু আগে যে উদাহরণটা দিলাম ওটার মতোই, এদিক থেকে যে তরঙ্গটা আসতেছে সেইটা এবং এদিক থেকে যে তরঙ্গটা আসতেছে সেটা। তুমি খেয়াল করে দেখো যে এখানে যেই দুটা যেখানে মিলিত স্থানের কণাগুলোর ডিরেকশন থাকে নিচের দিকে, কেমন? এই অবস্থায় কি হবে? মিলিত কণাগুলোর ডিরেকশন থাকে নিচের দিকে, অর্থাৎ তারা নিচের দিকে, তরঙ্গটা এই পজিশনে এসে নিচের দিকে আসার চেষ্টা করে। তো যখন নিচের দিকে আসার চেষ্টা করে, এই কম্পনরত কণাগুলো যেগুলো একই দশা সম্পন্ন অবস্থায় যদি এই অবস্থায় মিলিত হয় তাহলে কি হবে? প্রচুর পরিমাণে এনার্জি পাবে, বিধায় তারা একই সাথে শক্তি নিয়ে অনেক নিচে চলে আসে। নিচে চলে আসার কারণে, নিচে যাওয়ার কারণে হয় কি, যে এখানে আমরা একটা এরকম খাঁজ দেখতে পাই। এই কারণে তুমি প্রায় সময় দেখবে, এই ঘটনাগুলো দেখবে যখন তুমি নদীতে বা পুকুরে সমুদ্রের মধ্যে দেখবা যে যখন দুইটা তরঙ্গ আসতেছে হঠাৎ করে একটা বড় ঢেউ তৈরি হলো, কেমন বড় ঢেউ তৈরি হলো। আবার কখনো কখনো দেখা যাবে যে দুইটা তরঙ্গ দুপাশ থেকে আসতেছে, মিলিত হয়ে একটু খাঁজ তৈরি হলো ওই জায়গায়। মূলত এই ঘটনাটাই ঘটে। এবার আমি দেখাবো যে দুটা তরঙ্গ আসার ফলেও কিভাবে ডিসমিসাল হয়ে যায়, অর্থাৎ তরঙ্গগুলো কিভাবে ভ্যানিশ হয়ে যায়, সেটাই আমি দেখাবো। তো দুটি তরঙ্গ যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে ঘটনাটা কি ঘটবে এটাই আমরা দেখাতে যাচ্ছি। আসলে দুটা তরঙ্গ যদি বিপরীত দশায় এসে মিলিত হয় তো তার মানে হলো কি, যে দেখো এই পাশ থেকে যে তরঙ্গটা এবং এই পাশ থেকে যে তরঙ্গটা আসতেছে সেটা ঠিক এইভাবে, যে এটা ঠিক এই মুহূর্তে উপরের দিকে আর এটা ঠিক এই মুহূর্তে নিচের দিকে আসছে, তাই না? এভাবে আসছে 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 আসছে, এটা এভাবে যাচ্ছে। তুমি খেয়াল করে দেখো যে যখন মিলিত হবে যে কণাগুলো, এই কণাগুলোর একটা ডিরেকশন বা কণাগুলোর ডিরেকশন থাকবে নিচের দিকে, আর এই তরঙ্গের ক্ষেত্রে যে কণাগুলো মিলিত হওয়ার জন্য আসছে সেগুলোর ডিরেকশন থাকবে উপরের দিকে, তাই না? উপরের দিকে, আর এটা হচ্ছে নিচের দিকে। তার মানে কি দাঁড়ালো? এখানে অবস্থানরত কণাগুলো নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে আর এখানে অবস্থানরত কণাগুলো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি হলো? একটা আরেকটাকে ডিসমিসাল করে দিবে, ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করে দিলে হয় কি, এই ঢেউটা ভ্যানিশ হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা আশা করছিলাম ঠিক এভাবে ভ্যানিশ হয়ে যাবে। কেমন? ভ্যানিশ হয়ে গেলে কি হলো, যে ওখানে ঢেউটা আর হবে না। তুমি প্রায় সময় খেয়াল করে দেখবে যে ঢেউ দুপাশ থেকে আসছে আসছে হঠাৎ করে ঢেউটা ভ্যানিশ হয়ে গেল বা ঢেউটা আর হলো না। মূলত এই ঘটনাটাই ঘটে, কারণ ওখানে যে মিলিত যে দুইটা তরঙ্গের ক্ষেত্রে যে কণাগুলো মিলিত হবে, মিলিত কণাগুলো ডিরেকশন বিপরীত দিকে থাকে। বিপরীত দিকে থাকলে হয় কি, একটা আরেকটাকে ভ্যানিশ করে দিয়ে তরঙ্গটা ওখানেই শেষ হয়ে যায়। তো এতক্ষণ ধরে আমরা যে বললাম এগুলো একটু বাস্তবে এখন আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। পানির ক্ষেত্রে কিভাবে তোমার বিস্তারটা অনেক বেশি হয়, ঢেউটা অনেক বড় হয়ে যায়, সরণ ম্যাক্সিমাম হয়ে যায়, আবার কিভাবে তোমার ঢেউ ভ্যানিশ হয়ে যায়, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো শিক্ষার্থীরা এবার খেয়াল রাখবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে উপরিপাতন, অর্থাৎ দুটা তরঙ্গের উপরিপাতন যদি একই দশা হয় তখন ঢেউটা যে বড় হয়ে যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এবং দুটা তরঙ্গ যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে যে সেটা ঢেউটা ডিসমিসাল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, ঢেউটা আর থাকে না ওই জায়গায়, সেটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। প্রথমে খেয়াল রাখবে আমি কি বলছি আর তোমার দৃষ্টি থাকবে, তুমি ভালোভাবে খেয়াল করবে এবং দেখবে আর কথাগুলো শুনবে। আচ্ছা,
তো আমি প্রথমে এখানে একটু পজ দেই। পজ দিয়ে তুমি খেয়াল করে দেখো যে এই যে তরঙ্গ দেখা যাচ্ছে, এই তরঙ্গটা এদিকে যাচ্ছে এবং এদিকে যে তরঙ্গ সেটা এদিকে আসতেছে। এখন এরা একই দশায় যদি মিলিত হয় তাহলে ঢেউটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি যেহেতু ভিডিওটা আগে দেখেছি তাই আমি তোমাদেরকে আগেই নোট করে দিচ্ছি যে এটা পরপর দুইটা বড় ঢেউ তৈরি করবে, অর্থাৎ পরপর এরা সম দশায় বা একই দশায় মিলিত হবে বিধায় বড় ঢেউ তৈরি হবে। খুব ভালোভাবে খেয়াল করবে, আমি পেন্সিল দিয়েও এখানে নোট করে দেখা দিব। আচ্ছা, তো খেয়াল করে দেখো দুটা তরঙ্গই কাছাকাছি মিলিত হওয়ার চেষ্টা করছে। যখনই বড় ঢেউ হবে আমি তোমাদেরকে দেখাই দিব এখানে। খেয়াল করো, এই যে ওয়ান, একবার বড় ঢেউ তৈরি হলো, তারপরে হচ্ছে আরেকবার হবে। আহ এই যে আরেকবার তৈরি হলো, এখানে আরেকবার তৈরি হলো। অর্থাৎ কি ঘটলো এই জায়গায়? এই জায়গায় যে ঘটনাটা ঘটলো যে দুটা তরঙ্গই এখানে সম দশায় বা একই দশায় মিলিত হয়েছিল। মিলিত কণাগুলো একই দশা, একই দিকে ছিল, একই দশা সম্পন্ন ছিল বিধায় এখানে বড় ঢেউ তৈরি হলো। আচ্ছা, তো এবার যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে কি হবে? বিপরীত দশায় যদি মিলিত হয় তাহলে ওখানে ঢেউটা ডিসমিসাল হয়ে যাবে। আবার যদি একটু খেয়াল করে এবার আমি দেখাই। আচ্ছা, তো এই যে এদিকে একটা তরঙ্গ যাচ্ছে, ওদিক থেকে আরেকটা, এই যে একটা ঢেউ, এই যে একটা ঢেউ, এই দুইটা বিপরীত দশায় মিলিত হবে বিধে এখানে ঢেউটা ডিসমিসাল হয়ে যাবে। এই যে ঢেউটা ডিসমিসাল হয়ে গেল। আরেকবার আরেকবার খেয়াল করো, আমি আরেকবার দেখাচ্ছি, আরেকবার দেখানোর চেষ্টা করছি। আহ হ্যাঁ, এখানে ডিসমিসাল হয়ে যাবে, ঢেউটা ডিসমিসাল হয়ে গেল। আরেকটা ভালো উদাহরণ দিতে পারি, একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। আরেকটা ভালো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে এই যে ঢেউ যেগুলো দেখতে পাচ্ছি, এই ঢেউগুলো সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে। আবার যেহেতু ক্যামেরা জুম করা হয়েছে, এদিক থেকে যে ঢেউগুলো ছিল পানির, সেই ঢেউগুলো এদিকে আসার চেষ্টা করবে। আবারও বলি, এদিকে যে ঢেউগুলো ছিল সেগুলো এদিকে আসার চেষ্টা করবে, আর এই ঢেউগুলো যেগুলো দেখতে পাচ্ছি এদের ডিরেকশন হচ্ছে এই দিকে, সামনের দিকে। তো কিছুক্ষণ পরে তুমি দেখবা যে এই ঢেউগুলো যখন একটু সামনের দিকে যাবে ডিসমিসাল হয়ে যাবে। তার মানে কি, এই পাশ থেকে যে ঢেউগুলো আসতেছে আর এখান থেকে যে ঢেউগুলো যাচ্ছে বিপরীত দশা ছিল বিধায় ঢেউগুলো ডিসমিসাল হয়ে যাবে। এটাই তোমরা ভালোভাবে খেয়াল করবা। দেখাচ্ছি, খেয়াল করে দেখো, এই যে এখানে ডিসমিসাল হয়ে গেল, এই যে ডিসমিসাল হয়ে গেল। ঠিক এই যে ঢেউটা আগাচ্ছে আগাচ্ছে সামনে যাচ্ছে, এই যে এখানে ডিসমিসাল হয়ে গেল। ডিসমিসাল মানে হচ্ছে যে ঢেউটা আর ওখানে থাকতেছে না। কারণ হচ্ছে বিপরীত দিক থেকেও যে ঢেউগুলো আসছিল সেই ঢেউটা ছিল এই ঢেউয়ের ক্ষেত্রে বিপরীত দশা সম্পন্ন বিধায় ঢেউটা সেখানে ডিসমিসাল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা ছিল বাস্তব প্রয়োগ। উপরিপাতনের আরো প্রয়োগ রয়েছে, আমি তো শুধুমাত্র পানি তরঙ্গের ক্ষেত্রে দেখালাম। আমরা শব্দ তরঙ্গের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগটা দেখাতে পারি খুব ভালোভাবেই। সেক্ষেত্রে শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা যদি অগ্রগামী তরঙ্গ নিই, অর্থাৎ একই দিকে দুটা তরঙ্গ যাচ্ছে, এরকম তরঙ্গের ক্ষেত্রে যদি উপরিপাতিত হয় একটা আরেকটার সাথে, তাহলে কিন্তু আমরা সেটা বাস্তবে অনেকবার দেখেছি। যেমন হচ্ছে যে কিছু সাউন্ড আছে না অ্যাম্বুলেন্সের বা পুলিশের গাড়ির, পু 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 পু, এই যে এই ধরনের সাউন্ড গুলো, তার মানে কি, একবার সাউন্ডটা শুনতেছি আরেকবার যেন সাউন্ডটা শেষ হয়ে যাচ্ছে, আরেকবার সাউন্ডটা তীব্র হচ্ছে আরেকবার সাউন্ডটা মানে শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি, যখনই তুমি সাউন্ডটা শুনতেছো বা তীব্রভাবে শুনতেছো, সেটা দুটা তরঙ্গ একই দিকে একই দশায় মিলিত হচ্ছে বিধায় আমরা সাউন্ডটা শব্দ শুনতে পাচ্ছি। আবার মনে হচ্ছে সাউন্ডটা শেষ হয়ে যাচ্ছে, মানে সাউন্ডটা শুনতে পাচ্ছি না মনে হচ্ছে। তার মানে হলো কি, ওই দুটা শব্দ তরঙ্গর ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে বিপরীত দশায় মিলিত হচ্ছে বিধায় আমরা শব্দটা তখন শুনতে পাচ্ছি না। আবার আলোর ক্ষেত্রে কি দেখা যায়, আলোর ক্ষেত্রেও যদি আমি এই ঘটনাটা, আলোক তরঙ্গের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটাতে চাই, তাহলে যদি দুটা আলোক তরঙ্গের ক্ষেত্রে একই উপরিপাতনের ঘটনাটা যদি একই দশায় ঘটে তাহলে আমরা উজ্জ্বল আলো পাবো অনেক। আবার যদি বিপরীত দশায় তোমার ঘটনাটা ঘটে দুটা তরঙ্গের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অন্ধকার দেখব। এই হচ্ছে আমার উপরিপাতনের প্রয়োগ। আসলে আমরা অনেক জায়গায় এটার প্রয়োগ করে থাকি বিধায় আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। হয়তো বা একটু হলেও তোমরা এখন উপকৃত হবে বা জানার চেষ্টা জানতে পারলে। আশা রাখছি যে পরবর্তীতে আমরা আরো মজার মজার টপিক নিয়ে আলোচনা রাখবো। পরবর্তী টপিকটা আমি একটু লিখে দিই, যে পরবর্তী টপিকটা আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটু লিখে দেই।
তো নেক্সট টপিকটা আমার থাকবে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের উপর। সেক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে উদাহরণগুলো কি কি, সেখানে কণাগুলো কিভাবে কম্পিত হবে, অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ কি, কোন তরঙ্গগুলো অনুপ্রস্থ তরঙ্গ, সেখানে কণাগুলো কিভাবে কম্পিত হয়, এবং উদাহরণ সহ আমি শেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। সো নেক্সট ভিডিও সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।